তাকে পুরো চেপে দেওয়া হয়েছিল একটা ইসলামিক সংস্কৃতি দিয়ে এবং একটা ভয়ঙ্কর ধরনের মৌলবাদ যেটা মানুষকে সব দিক দিয়ে গ্রাস করে ফেলেছে। পার্সিয়ান সংস্কৃতি, পার্সিয়ান কালচার, তাকে পুরো চেপে দেওয়া হয়েছিল একটা ইসলামিক সংস্কৃতি দিয়ে। মেয়েদের হিজাব না পড়লে মেরে একেবারে শেষ করে দিচ্ছে, এমনকি খুন করে দিচ্ছে। ইসলাম কিন্তু কখনো কোনো জায়গায় এই লুটপাট ছাড়া অন্য কিচ্ছু করেনি। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, ইরানে আজ যে মৌলবাদী শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভ দেখা যাচ্ছে, আপনি কি একে রাজনৈতিক প্রতিবাদ নাকি সাংস্কৃতিক আত্মপরিচয়ের পুনরুদ্ধার হিসেবে দেখছেন? না, এটাকে একদম রাজনীতির বাইরে রাখা তো মুশকিল। প্রতিবাদটা ডেফিনেটলি একটা পলিটিক্যাল প্রোটেস্ট তো হচ্ছে, আর সেই যে প্রতিবাদ আন্দোলনগুলো হচ্ছে এটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের মধ্যেই তো হচ্ছে। সুতরাং এটাকে রাজনীতির আওতার বাইরে আমি রাখতে রাজি নই। ডেফিনেটলি এটা বৃহত্তর অর্থে রাজনৈতিক প্রতিবাদ, কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ইরানের এই যে একটা পুরনো সংস্কৃতি, পার্সিয়ান সংস্কৃতি, পার্সিয়ান কালচার, তাকে পুরো চেপে দেওয়া হয়েছিল একটা ইসলামিক সংস্কৃতি দিয়ে এবং একটা ভয়ঙ্কর ধরনের মৌলবাদ যেটা মানুষকে সব দিক দিয়ে গ্রাস করে ফেলেছে। মেয়েদের কোনো অধিকার নেই, মেয়েদের হিজাব না পড়লে মেরে একেবারে শেষ করে দিচ্ছে, এমনকি খুন করে দিচ্ছে। মেয়েরা সব কিছুর কন্ট্রোলের মধ্যে থাকবে, ছেলেদেরও হাজার রকমের কন্ট্রোল, পুরো পলিটিক্যাল সিস্টেমটাকে কন্ট্রোল করবে মোল্লাতন্ত্র। তারপরেও যদি মানুষকে এরা সুখ দিতে পারতো, আনন্দ দিতে পারতো, হয়তো এত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর হতো না। এরা তো সেখানে ব্যর্থ হয়েছে। এরা ইরান করেছে কি, তার ফরেন পলিসিতে ভুল ছিল। বিভিন্ন আরব দেশের গোলমাল বাঁধিয়েছে, ইসরায়েলের সঙ্গে অপ্রয়োজনে গোলমাল বাঁধিয়েছে। ওখানে লেবাননে হিজবুল্লাহকে এরা সাপোর্ট করেছে, ওখানে ইয়েমেনে হুতি জঙ্গিদের সাপোর্ট করেছে। সৌদি আরবের সঙ্গে ইরানের ব্যাপক গোলমাল, কারণ ইরান মূলত শিয়াপন্থীদের, সৌদি আরব হচ্ছে সুন্নিপন্থীদের। ফলে সব কিছু নিয়ে বিচার করলে অ্যাবসলিউটলি এটাই এক ধরনের পলিটিক্যাল সমস্যা, আবার একটা ধর্মীয় সমস্যাও বটে, এবং এটা ইসলামী জগতের নিজস্ব আভ্যন্তরীণ সমস্যা। যে সমস্যাটা ইনহেরেন্ট, এই সমস্যা থাকবেই, যতদিন ইসলাম থাকবে এই সমস্যা থাকবে। ফলে এই সব মিলিয়ে ইরানে এখন একটা এক্সপ্লোসিভ সিচুয়েশন, এক্সপ্লোসিভ আর কি বলবো, বাস্ট অলরেডি করে গেছে। ফলে ইরান এখন একটা নতুন জায়গায় যেতে পারে, সব কিছুকে শেষ করে, মোল্লাতন্ত্রকে ধ্বংস করে, আবার নতুন করে সেখানে রাজনৈতিক প্রক্রিয়া, এক ধরনের কি বলবো, নন ইসলামিক যে সিস্টেম, এরকম কঠোর মোল্লাতন্ত্রের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা ইরানে আসতে পারে। তা নইলে ইরান ভয়ঙ্কর অবস্থা হবে, ইরান একদম বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে। স্যার, ইরানের মানুষ যখন ইসলামী শাসনের বিরুদ্ধে ইসলামকেও প্রশ্ন করতে শুরু করেছে, তখন কি এটাকে ধর্ম বনাম জাতিসত্তার সংঘর্ষ বলা যায়? এটা বলতে পারো, ধর্ম বনাম জাতিসত্তার সংঘর্ষ বলতে পারো। তোমার আগের প্রশ্নের উত্তরে আমি বললাম যে দীর্ঘদিন ধরে সেখানে এই মোল্লাতন্ত্র পার্সিয়ান জাতিসত্তার গলা চেপে রেখে দিয়েছিল। কিন্তু পার্সিয়ান সভ্যতা তো আজকের সভ্যতা নয়, ও হাজারো হাজারো বছরের সভ্যতা, পার্সিয়ান সভ্যতা। ফলে তার যেভাবে গলা চেপে রেখে দিয়েছিল মোল্লাতন্ত্র, এবং এখানে মোল্লাতন্ত্র আবার জনগণকে কিচ্ছু দিতে পারেনি, ফলে আলটিমেটলি মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়েছে। ফলে যখন মানুষের পেটে টান পড়েছে, আর মোল্লাতন্ত্র মানুষকে পেটটাও ভর্তি করতে পারেনি, এখন একটা ডলার বোধহয় 16 লক্ষ ইরানিয়ান যে মুদ্রা, এই অবস্থা চলে নাকি? কখনো কোনো সিস্টেম চলে? ফলে আলটিমেটলি ইরান খুব বিপজ্জনক পর্যায়ে রয়েছে, এবং জাতিসত্তা হয়তো এই মোল্লাতন্ত্রকে ছাপিয়ে উঠে আসছে। এটা খুব স্বাভাবিক, এটা হতোই। ইরানের জনগণ পার্সিয়ান শিকড়ে ফিরে যেতে চাইছে, এই প্রবণতা কি প্রমাণ করে যে চাপিয়ে দেওয়া ধর্মীয় সংস্কৃতি দীর্ঘমেয়াদে টেকে না? একদম, অজস্র উদাহরণ রয়েছে। চাপিয়ে দেওয়া সংস্কৃতি দীর্ঘদিন টিকবে না। তার ভেতরে ইনহেরেন্ট যা, তাকে যদি আমরা বারবার চাপিয়ে দিতে থাকি, তার গলা চেপে রাখি পা দিয়ে বা হাত দিয়ে, কোনো না কোনো সময় একটু সুযোগ পেলে সে কিন্তু চিৎকার করবেই। তো ইরানি জাতিসত্তা আসলে পার্সিয়ান জাতিসত্তা, মোল্লাতন্ত্র তার গলা টিপে মারতে চেয়েছিল। একটা ব্যাপার আছে না, ইসলামিক ব্রাদারহুড, সেক্ষেত্রে তারা ওই সমস্ত জাতিসত্তা ভুলে যাও, একদম সবাই আমরা ইসলামিক জগতের লোক ইত্যাদি ইত্যাদি, ইসলামিক ব্রাদারহুডকেই আমরা গ্রহণ করব। সেই জায়গাটা থেকে আস্তে আস্তে আবার জাতিসত্তার দিকে ইরান কিন্তু ফিরছে। দেখা যাচ্ছে ওই পুরনো পতাকা, পুরনো প্রতীক, মানুষ সেগুলো নিয়ে আসছে। ইরানের ওই যে ইসলামিক রেজিমের পরে যে পতাকাকে ফেলে দিচ্ছে, কেউ কেউ পা দিয়ে মারিয়ে দিচ্ছে, এইগুলো দেখতে হচ্ছে মানুষ কতটা ক্রুদ্ধ হলে এই জায়গায় পৌঁছে যেতে পারে। স্বাভাবিকভাবেই জাতিসত্তার গুরুত্ব কিন্তু অনেক বেশি। জাতিসত্তা শক্তপোক্ত হলে না,
তোমার দেশ কখনোই খারাপ হবে না। ভারত তার প্রধান উদাহরণ। এখানে জাতিসত্তাটা ভীষণ স্ট্রং, ফলে আমাদের নানা ধর্ম, নানা বর্ণ, নানা কিছু, কিন্তু আমরা সবাই ভারতীয়, এবং ওই জন্য ভারতীয়রা এক থাকতে পেরেছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান সত্ত্বেও। ইরান সেই জাতিসত্তাকে যদি আবার রিসার্জেন্স ঘটায়, তাহলে কিন্তু ইরান ভালো দিকেই যাবে। আপনি কি মনে করেন ইসলাম একটি শাসন ব্যবস্থা হিসেবে নৈতিক বিধান দিতে পারে, কিন্তু অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রে কাঠামোগত দিশা দিতে ব্যর্থ? নৈতিক বিধান ওরা জোর করে দিয়েছে, কে মানবে কি মানবে না সেটা কি ওরা কখনো দেখেছে? ওখানে যে নির্বাচন হয়, ওখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কিন্তু প্রেসিডেন্ট কার কাছে মাথা নত করে থাকে? আয়াতুল্লাহ। একদম আয়াতুল্লাহ খোমেনি থেকে শুরু হয়েছে, তারপর ওই মসনদে যে বসেছে সে হচ্ছে সুপার প্রেসিডেন্ট। জনগণের দ্বারা নির্বাচিত প্রেসিডেন্টের কথা ও বাতিল করে দিতে পারে, উড়িয়ে দিতে পারে। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষ, কারোর গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে মোল্লাতন্ত্রে। ফলে আলটিমেটলি মোল্লাতন্ত্র সবকিছুর উপর চাপিয়ে দিচ্ছে। আবার মোল্লাতন্ত্র মানুষকে খাবার দিতে পারছে না, মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে পারছে না। তাদেরই ভুল পলিসির জন্য ইরান এতদিন বিভিন্ন জায়গায় গোলমালে জড়িয়ে গেছে। আমেরিকা তাদের বিরুদ্ধে স্যাংশন আরোপ করেছে। আলটিমেটলি কিন্তু ইরানের জনগণকে সাফার করতে হচ্ছে। ফলে এই মোল্লাতন্ত্র, এই স্বৈরাচার, এগুলো তো মানুষকে কখনো ভালো কিছু দিতে পারে না। ইরান তা আবার প্রমাণ করলো সেটা। বলেন ইসলামে উন্নয়নের চেয়ে বিস্তার বা দখলের ধারণা বেশি গুরুত্ব পায়, এই অভিযোগ কতটা যুক্তিসঙ্গত? অ্যাবসলিউটলি যুক্তিসঙ্গত। কেউ বলবে সৌদি আরব কি করে উন্নত হয়েছে? আরে সৌদি আরবে লোক কটা আছে? সৌদি আরবে তেলের কূপগুলোর মালিককে, তেল বিক্রি করার টাকা ওরা পায়, কিছু টাকা জনগণের জন্য খরচ করে। অধিকাংশ মানুষ হচ্ছে মরুভূমিতে যাযাবরের মতো থাকে, ও একটা বড় অংশের মানুষ। আর কিছু শহরে মানুষ থাকে, সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়, সেখানে মানুষ হাতে পয়সা আছে। তুমি ধরে নাও সৌদি আরব আছে, তেল নেই, তারপর কি হবে বুঝে নাও। ওই দেশটা ইরানের মতো গোলমাল হবে। তেল আছে, টাকা আছে বলে ওই দেশটা চলছে। ফলে ইসলামী শাসন দিয়ে উন্নতি হয়েছে, একটা উন্নতিও হয়নি, কিচ্ছু হয়নি। উন্নত করতে গেলে গণতন্ত্র চাই, উন্নত করতে গেলে মানুষকে উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়াতে হবে, নইলে জীবনে উন্নতি হবে না। ইতিহাসে যখন নতুন ভূখণ্ড, নতুন সমাজ ছিল, তখন ইসলাম বিস্তার লাভ করেছে, কিন্তু আজ সেই খালি জায়গা না থাকায় কি সংকট তৈরি হয়েছে? অবশ্যই সংকট তৈরি হচ্ছে। তার কারণ ইসলাম তো দখল করেছে। ইসলামিক যে ইনভাশনগুলো হয়েছিল, ভারতে যে ইসলামিক ইনভাশনগুলো হয়েছিল, কেন হয়েছিল? হয়েছিল একটাই কারণে, ভারতে প্রচুর সম্পদ লুটপাট করে নিয়ে চলে যেত, আসতো, লুটপাট করে নিয়ে চলে যেত, এখানকার মানুষের উপর অত্যাচার করতো, মহিলাদের উপর অত্যাচার হতো, মন্দির টন্দির ভেঙে দিত, কৃতদাস বানিয়ে নিয়ে চলে যেত মানুষকে, তারপর চলে যেত। মোগলরাই বা তারা মোগল পাঠান বা এরকম দাস শাসন ব্যবস্থা, তারা প্রথমে এখানে থাকতে শুরু করলো, বলে এখানে থাকবো, জায়গাটার ওয়েদার খুব ভালো, প্রচুর সম্পদ আছে, ইত্যাদি ইত্যাদি। তারাই প্রথমে এখানে থাকলো। তারা কিন্তু থাকতো না। সুলতান মাহমুদ এসে ছিল নাকি? থাকেনি, পালিয়ে গেছে। আসছে, লুটপাট করে পালিয়ে গেছে এখান থেকে। যেটা দেখা গেল যে ইসলাম কিন্তু কখনো কোনো জায়গায় এই লুটপাট ছাড়া অন্য কিচ্ছু করেনি। বেসিক্যালি এরা আক্রমণ করেছে, তাদের মধ্যে ওই ইনস্টিংক্টটা ভালো রয়েছে, আমরা আরো বেশি দখল করব, তাতে আমাদের কৌম তার উন্নয়ন হবে। ইসলাম ওটাই তো করেছে। ভারতের ক্ষেত্রে হয়েছে, পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও হয়েছে। তুমি তুরস্কের ইতিহাস দেখো না, তুর্কিরা গোটা পৃথিবীকে দখল করার চেষ্টা করেছে, ইউরোপের নানা দেশ দখল করেছে, কিন্তু রাখতে পেরেছে? পারেনি। ইসলামের বিরুদ্ধে লড়েছে খ্রিস্টিয়ানরা, একাধিকবার সেখানে ক্রুসেড হয়েছে, কতবার ক্রুসেড হয়েছে। ফলে যেখানে যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা গেছে, ওখানে কিন্তু দখলদারির জন্যই গেছে, কোনো রকম ওখানকার রিফর্ম বা ওগুলোর জন্য যায়নি, উন্নয়নের জন্য যায়নি, একেবারে না। যদি বাইরে দখলের সুযোগ না থাকে, তাহলে ধর্মটি একেবারে ভেতর থেকে ভাঙতে শুরু করে। একদম একদম, ওটা দখলের জন্যই থাকে, তো লুটপাট করে আনে বরাবর। ইতিহাস তো তাই বলছে, আমি তো তোমাকে ইতিহাস দিয়ে প্রমাণ করলাম। তুমি ভারতে দেখো না, 13th সেঞ্চুরি থেকে এখানে অনেক বেশি হয়েছে, তার আগেও তো হয়েছে। রাজা দাহির সাথে 9th সেঞ্চুরিতে এখানে এসে গেছিল ইসলাম। চাইসা নিহত হলেন, তারপর এখান থেকে লুটপাট করে নিয়ে ওরা চলে গেল। এগুলো ঘটেছে 13th সেঞ্চুরি থেকে। ওরা আস্তে আস্তে এখানে সেটেল করতে শুরু করলো, তারা কিন্তু সেটেলও করেনি। ফলে আলটিমেটলি যখন এই দখলদারিটা থাকবে না, কিছু আয়ের সুযোগ থাকবে না, লুটপাটের সুযোগ থাকবে না, তখন কিন্তু এর প্রয়োজনও থাকবে না। তখন একটা জায়গায় তারা সীমাবদ্ধ হয়ে যায়। আমি বলছি না যে ইসলাম উঠে যাবে, ইসলাম থাকবে, কিন্তু এই যে একটা আগ্রাসী ইসলাম, সেইটা থাকবে বলে আমার মনে হয় না।
বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে আরব সংস্কৃতি ও একমাত্র ইসলামী পরিচয় দিকে ঝোঁক। আপনি কি এটাকে স্বাভাবিক ধর্মচর্চা বলবেন নাকি সাংস্কৃতিক আগ্রাসন বলবেন? এটা সাংস্কৃতিক আগ্রাসনও নয়, এটা স্বাভাবিক কোনো ব্যাপারই নয়। তোমাকে বাংলাদেশের ইতিহাসটা দেখতে হবে, অর্থনীতি দেখতে হবে। বাংলাদেশ একটা অত্যন্ত দরিদ্র দেশ, এলডিসি ছিল, লিস্ট ডেভেলপ কান্ট্রি। সেখান থেকে শেখ হাসিনা ওটাকে ডেভেলপিং কান্ট্রি করেছিলেন, আবার এলডিসিতে নেমে গেছে। মানুষের হাতে কাজ নেই, টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। ফলে আলটিমেটলি মানুষ যেটা চায়, কাজ চায়, খাবার চায়। আর দরিদ্র মানুষকে তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। এই যে বাংলাদেশে এটা কেন হচ্ছে, দরিদ্র মানুষগুলোকে ধর্মে একেবারে পাগল করে দেওয়া হয়েছে। তাদের সামনে একটা সুযোগ, জেহাদি লড়াইতে অংশ নাও, দিলে তোমার ফ্যামিলি বেঁচে যাবে। পাকিস্তানে দেখলেন আজমল কাসবের মতো লোক, বাংলাদেশে ওরা হাজার হাজার আজমল কাসব বানাতে পারে। ওখানে টাকা আসবে, প্রচুর টাকা হাতে পাবে, বেঁচে গেলে বেশ ভালো পয়সা পেলো, মরে গেলে তার ফ্যামিলি টাকা পেলো, এবং তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি যদি ওই ক্ষেত্রে মরো তাহলে তুমি একেবারে স্বর্গে যাবে, 72টা হুরি পাবে, ইত্যাদি ইত্যাদি, এইসব নানা রকম গল্প সল্প মাথায় চাপানো হয়েছে। ফলে আলটিমেটলি বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, অনুন্নয়ন তার সঙ্গে মৌলবাদ একটা ভয়ঙ্কর ককটেল হয়ে গেছে। আমি জানি না এটা কখন এটা মুক্তি পাবে, বাট দ্য ককটেল ইজ ডেঞ্জারাস ককটেল। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস ও সামাজিক দিকে আরবীকরণ, এই পরিবর্তনগুলি কি ভবিষ্যতে বাংলাদেশের যে নিজস্ব বাঙালি পরিচয়কে দুর্বল করতে পারে? দুর্বল নয়, ধ্বংস করে ফেলতে পারে। তার কারণ বাংলাদেশ তৈরি হয়েছিল এক ভাষা, ভাষা যে একটা জাতীয়তাবাদের অংশ হতে পারে বাংলাদেশ প্রমাণ করলো। দুই হচ্ছে যে বাংলাদেশ আর একটা বিষয় প্রমাণ করেছিল যে দ্বিজাতি তত্ত্বটা মিথ্যে ছিল। দ্বিজাতি তত্ত্ব যদি হতো তাহলে তো আর বাংলাদেশে জন্ম হতো না। মুসলিম আলাদা যদি জাতি হতো, সেই জাতি বা ভাঙলো কেন? দেখা গেল দ্বিজাতি তত্ত্ব আলটিমেটলি একটা ভুল থিওরি, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু স্বাধীন হলো, পাকিস্তানের মধ্যে থাকলো না। এরা যেটা চাইছে একটা রিভার্স জায়গায় যাওয়ার চেষ্টা করছে, আবার সেই ইসলামিক ন্যাশনালিজম, আবার সেই আরবের ন্যাশনালিজম, সেই দিকে করার চেষ্টা করছে। অ্যারাবিয়ান ন্যাশনালিজমের পার্ট হিসেবে নিজেকে দেখার চেষ্টা করছে। আরবে কদ্দুসে তো দূর স্বপ্ন, পাকিস্তান ঘরের কাছে, আর উর্দু শেখার চেষ্টা করছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে তাতে মানে আমি কি বলবো, জাতিসত্তাটাই ধ্বংস হয়ে যেতে পারে, থাকা খুব মুশকিল। যারা ধরে রেখেছিল মানে লিবারেল মুসলিম, হিন্দুজ, তারা তো বাংলাদেশে কোণঠাসা হতে হতে এখন ভয় ঘর থেকে বেরোয় না। ফলে আলটিমেটলি বাংলাদেশ ধ্বংসের দিকে যাচ্ছে, কিছু করার নেই। আপনার কি মনে হয় যে তারা সচেতন ভাবে এই কাজগুলো করছে, মানে ইসলাম ও বাঙালি সংস্কৃতি থেকে সরে আসছে? অ্যাবসলিউটলি সচেতন ছাড়া আর কি। মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 1975 সালে, সেটা এই ফোর্সই করেছিল। তারপরে এইচ.এম. এরশাদ, জিয়াউর রহমান, তার আগে জিয়াউর রহমান, তারপরে এইচ.এম. এরশাদ, এরা প্রত্যেকে এটাকে তৈরি করে ফেললেন একটা ইসলামিক কান্ট্রি হিসেবে। সেই ধারাই বহন করে নিয়ে গিয়েছিলেন আমাদের খালেদা জিয়া। তাদের আমলেই এই জামাতে ইসলামী যারা মানে অ্যান্টি লিবারেশন ফোর্স ছিল, তারাই রমরমা হয়ে গিয়েছিল। আর শেখ হাসিনা কিছুটা ওটাকে বাঁধ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওটা ছিল একদম বালির বাঁধ, ও কিচ্ছু করতে পারেনি। শেখ হাসিনারও কিছু ত্রুটি ছিল, প্রশাসন ঠিক মতো চালাতে পারেনি। ফলে আলটিমেটলি আবার যা হলো, বাংলাদেশ কিন্তু সেই ইসলামিক ফোর্স, অ্যান্টি ইন্ডিয়া ফোর্সগুলো কিন্তু বাংলাদেশে সব কবজা করে নিল। বাংলাদেশ আবার সেই বিপদের দিকে এগিয়ে চলেছে। আপনার মধ্যে কয়েক দশক পরে কি বাংলাদেশেও কি ইরানের মতো ধর্মীয় শাসনের বিরুদ্ধে গণ অসন্তোষ দেখা দিতে পারে? হতে পারে, নাও হতে পারে। হতে পারে এই কারণে যে লিবারেল হিন্দুজ এবং লিবারেল মুসলিমস, সেই ফোর্সগুলো যদি আস্তে আস্তে বাড়তে থাকে, মনে রাখতে হবে এখনো আওয়ামী লীগ ওখানে 40 থেকে 45% ভোট কন্ট্রোল করে, তারা একটু ভয় পিছিয়ে আছে। কিন্তু যদি ওখানে ক্ষমতায় আসে খালেদা জিয়ার বিএনপি, খালেদা জিয়া তো আর নেই, তার ছেলে যদি চালায়, বিএনপি কিন্তু বেসিক্যালি ইসলামিক ফোর্স, তারা লিবারেল ফোর্স নয়। আলটিমেটলি যদি দেখা যায় তারা ফেল করছে, আবার কিন্তু এই পলিটিক্যাল সিস্টেম, মানে এই যে পলিটিক্যাল ফোর্সগুলো একজোট হতে পারে। আবার যদি একজোট হয় তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এই ফোর্সই কিন্তু সামনে আসতে পারে। মনে রাখতে হবে খালেদা জিয়ার আমলেই কিন্তু গণ আন্দোলন হয়েছিল, শেখ হাসিনা সেই গণ আন্দোলন থেকে উঠে এসেছিলেন। ফলে লিবারালিজম যদি বাংলাদেশে আবার মাথা তুলে দাঁড়ায়, তাহলে কিন্তু আলটিমেটলি আবার বাংলাদেশে ঠিক ইরানের মতোই লড়াই হতে পারে। সেটা কতটা কি হবে বলাটা একটু কঠিন, এই মুহূর্তে ভবিষ্যৎবাণী করা যাবে না। আপনি বলছেন তরুণ প্রজন্ম আবার ওখানে আসতেই পারে। তাদের জাতিসত্তার প্রশ্ন রয়েছে বাংলাদেশে, ভাষা রয়েছে। ফলে আলটিমেটলি বাংলাদেশে হতে পারে, সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না।
যদি অর্থনীতি, কর্মসংস্থান ও নাগরিক স্বাধীনতা উপেক্ষা করে শুধু ধর্মীয় পরিচয়কে রাষ্ট্রনীতি বানানো হয়, তাহলে কি তার শেষ পরিণতি কি হয়? ইরান কি সে তার অ্যাবসলিউটলি। তোমাকে আমি আগে কতগুলো পয়েন্ট বললাম। এক হচ্ছে ডেমোক্রেসি, দুই হচ্ছে কনসাসনেস, তিন হচ্ছে যে মডার্ন এডুকেশন, মডার্নিটি। এই তিনটে যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু একটা দেশ কিন্তু ওই মৌলবাদের খপ্পরে যাবে না। ভারত যায় না কেন? ভারতে মডার্নিটি রয়েছে। ভারত যায় না কেন? কারণ হিন্দুস, দে আর বেসিক্যালি লিবারেলস। ও চেষ্টা করলে ওরা মৌলবাদী হতে পারবে না। এইসব বলা হয় মৌলবাদী হিন্দু, ওগুলো বাজে কথা বলে। ওই কংগ্রেসের সুশীল সিন্ধে বলেছিল, ওগুলো বাজে কথা বলেছিল। মূল যেটা সেটা হচ্ছে হিন্দু হচ্ছে বেসিক্যালি একটা লিবারেল রিলিজিয়ান, ও কখনো ওরা মৌলবাদী হতে পারবে না। আর মডার্নিটি, ভারতে মডার্নিটি মানুষ গ্রহণ করেছে, ফলে আলটিমেটলি ভারতবর্ষ কিন্তু উন্নয়নের পথে যায়। আর যদি এমন হয় যে যে দেশে মৌলবাদ ঘাঁটি গেড়ে বসেছে সেখানে কিন্তু তারা প্রথম যেটা করে মডার্নিটিকে ধ্বংস করার চেষ্টা করে, কোনো ধরনের লিবারেল আইডিয়াকে তারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দেখুন আফগানিস্তানে মৌলবাদ, পাকিস্তানে মৌলবাদ, বাংলাদেশে মৌলবাদ, বলছে গান চলবে না, এটা চলবে না, সেটা চলবে না, সিনেমা দেখা যাবে না। মানে এইরকম একটা সিস্টেম যেখানে মানুষের কোনো বাইরের জগতের সঙ্গে সম্পর্ক থাকবে না, ওরা মানে মৌলবাদ ওটাই চায়। সেটা কতদিন চলবে সেটা বলা খুব মুশকিল। তবে খুব বেশি দিন এগুলো চলে না, কারণ বাংলাদেশে একটা ঐতিহ্য রয়েছে, তো লিবারেলিজমের ঐতিহ্য, সেটা কতদূর কি হবে ভবিষ্যতই বলবে। ইরানে দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবীদের কন্ট্রোল করা হয়েছিল, বাংলাদেশও কি সেই পথে হাঁটা হচ্ছে, নাকি এই যে বাংলাদেশে এখন যে প্রগতিশীল বুদ্ধিজীবীরা তারা চুপ করে রয়েছেন, তারা যদি চুপ করে থাকেন তাহলে কি তাদেরও ভবিষ্যৎ মানে এইরকম হবে, মানে ইরানের মতো? না, এখন মুখ খুললে তো তারা আক্রান্ত হচ্ছে, মারছে, ধরছে, ভয় দেখাচ্ছে। আরে মানুষ, সব মানুষের বুদ্ধিজীবী হলে তার প্রাণের ভয় নেই, কিন্তু কতদিন চুপ করে থাকবে এইটা একটা প্রশ্ন। ইরানে, আমি আবার বলছি, ইরানের যে সংস্কৃতি অত্যন্ত পুরনো সংস্কৃতি, সেই সংস্কৃতি মানুষের মধ্যে আবার চাগার দিয়ে উঠছে। মানুষ একটা বিকল্প খুঁজছিল, মৌলবাদের বিকল্প, মোল্লাতন্ত্রের বিকল্প। মানুষ দেখলো ইরানের মানুষ, আমার নিজেরই তো ইতিহাস রয়েছে, আমার নিজেরই মানে পার্সিয়ান সংস্কৃতি হাজার বছরের পুরনো সংস্কৃতি। ন্যাচারালি সেখানে তারা চাইলো যে একটা লিবারেল সিস্টেম আসুক, তারা লিবারেল সিস্টেমকেই গ্রহণ করেছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে সেইটা কি হবে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু বাংলাদেশে ওরা মেরে ধরে যেভাবে লিবারালিজমকে গলা চেপে রাখার চেষ্টা করছে, কতদিন রাখতে পারবে আমার সন্দেহ আছে। দেখো, স্বাধীনতার ইচ্ছা না মানুষের একটা ইনহারেন্ট ইচ্ছা। বাংলাদেশ যতই হোক সেই পুরনো সংস্কৃতি রয়েছে, হিন্দু লিবারাল সংস্কৃতি বাংলাদেশে রয়েছে। তারা তো 99.99% হিন্দুজই ছিল, সেই ইতিহাস তো তাদের মধ্যে রয়েছে। ফলে আলটিমেটলি আমরা জানি না যে কবে হবে, বাট সামডে ইট উইল হ্যাপেন। মানে বাংলাদেশের কি শিক্ষা নেওয়া উচিত ইরানের এই অভিজ্ঞতা থেকে? মৌলবাদ কোনো সমস্যা সমাধানের পথ নয়, গণতন্ত্র, আধুনিকতা, এটাই হচ্ছে সমস্যা সমাধানের পথ, এটাই শিক্ষা। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।